সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না বলে হুমকি দিয়ে শেষ মুহূর্তে এসে সেই মেয়াদ আবার বাড়িয়েছেন। তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবনা আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। হাস্যকর বিষয়ও যখন হাস্যকর হয়ে যায়, তখন তাকে আর কি বলা যেতে পারে? ইরানে হামলা চালালে ইরানের ক্ষতি হবে, সেই কষ্টে কি ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, নাকি এখানে অন্য কোনো ঘটনা কাজ করেছে? চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। গত 8 এপ্রিল ভোররাতে ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বসলেন, অথচ কথা ছিল সেই রাতে তিনি ইরান নামক সভ্যতাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবেন। যুদ্ধবিরতি দেওয়া হলো ইরানের 10টি শর্তের ভিত্তিতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ইরান ও মার্কিন প্রতিনিধি দলের কর্মকর্তারা বৈঠকে বসলেন। বৈঠকে সেই 10 শর্তের ধারে কাছে না গিয়ে আমেরিকা যুদ্ধ শুরু করার আগে যে মামাবাড়ির আবদার জানিয়েছিল সেগুলোই তুলে ধরল। ইরান স্বাভাবিকভাবেই তা মেনে নিতে পারেনি, আলোচনা ভেস্তে গেল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটা ভাব নিয়ে ইসলামাবাদ ত্যাগ করলেন। মনে হচ্ছিল যে ইরানেরই চুক্তি দরকার, কিন্তু মনে রাখবেন, ইরান কখনো আলোচনার বা চুক্তির কথা বলেনি। কারণ ইরান জানে, যেই ট্রাম্প জাতিসংঘ বা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে আগ্রাসন চালাতে পেরেছে, সে কোনো দিন চুক্তি মেনে চলবে না। ট্রাম্প আসলে ইরানের পক্ষ থেকে আত্মসমর্পণের একটি দলিলে সই করিয়ে নিতে চায়। তেহরানের শরীরে বিন্দুমাত্র রক্ত প্রবাহমান থাকা অবস্থায় সে এই দলিলে সই করবে না। ভ্যান্স ফিরে গেলেন, ইরানি প্রতিনিধি দলও তেহরানে ফিরে গেল। ইরানের কিন্তু আলোচনা বা চুক্তির প্রয়োজন নেই। ট্রাম্প আবার ঘ্যানর শুরু করলেন। ইরান চুক্তি করতে নাকি মরিয়া হয়ে উঠেছে। কোথায় রে বাবা? ইরান তো চুক্তি করতে চায় না, ইরান যুদ্ধের ময়দানে ফয়সালা চায়। আমেরিকার সামরিক শক্তিতে যারা কাত হয়ে আছেন, তাদের কাছে আমার এই কথাটি হাস্যকর মনে হচ্ছে। জি, আপনাকেই বলছি, মুখের কথার তো প্রয়োজন নেই। বাস্তবে কি কি ঘটেছে তার ভিত্তিতে আপনিই বিচার করুন। মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটি ইরানের হামলায় তছনছ হয়ে গেছে। আমেরিকার যা কিছু নিয়ে গর্ব করত তার প্রত্যেকটিতে ইরান আঘাত এনেছে, এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি মোটেও কমে যায়নি। যাই হোক, ট্রাম্প বললেন সোমবার মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে। অনেক মার্কিন গণমাধ্যম খবর দিল উইটকফ, কুশনার এবং জেডি ভ্যান্স রওনা হয়ে গেছেন। ভাইরে, বিষয়টিতে এমন নয় যে 5 মিনিটের পথ, একটু রওনা দিলে 5 মিনিট পরেই পৌঁছে যাওয়া যাবে। রওনা দেওয়ার 12 ঘন্টারও বেশি সময় পর যখন মার্কিন প্রতিনিধি দলের ইউরোপের আকাশে থাকার কথা, তখনও ইরান ইসলামাবাদে যাওয়ার সিদ্ধান্ত জানায়নি। আরও পরে তেহরান প্রত্যাখ্যান করেছে পাকিস্তানে যাওয়ার প্রস্তাব। এর চেয়ে বড় অপমান আর কাকে বলে? আমরা পশ্চিমা মিডিয়ার খবরে বিশ্বাসী বলে আমেরিকা যে কত বড় অপমানিত হয়েছে তা বুঝতে পারিনি। মার্কিন প্রতিনিধি দল, যাতে জেডি ভ্যান্সও ছিলেন, সেটি মাঝপথে এসে ফিরে যেতে বাধ্য হয়েছে। তখন আমেরিকার মিডিয়া দাবি করে বসে যে ভ্যান্স আসলে রওনাই দেয়নি, কিন্তু উইটকফ আর কুশনারের কথা কিছুই দাবি করেনি তারা। তাদের দাবি যদি সত্যি বলেও ধরে নেই, তাহলে বোঝা যায় আমেরিকার প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু ইরানের সাড়া না পেয়ে তারা আমেরিকায় ফিরে যেতে বাধ্য হয়েছে। এই আমেরিকা নাকি আবার পরাশক্তি। ইরানের হাতে যুদ্ধক্ষেত্রে যেমন তারা ঘোল খেয়েছে, তেমনি আলোচনায়ও খাচ্ছে নাকানি চোবানি। যাই হোক, এর ভেতর আবার হরমুজ প্রণালীর বাইরে আমেরিকা নৌ অবরোধ দিয়েছে ইরানের ওপর। তার মানে হরমুজ প্রণালীতে তুমি তালা মেরেছিলে একটা, আমি মারলাম আরেকটা। কোনো সমস্যা নেই, ইরানের কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তাড়া আছে বলেই তিনি বারবার দাবি করছেন ইরান চুক্তি করার জন্যে মরিয়া হয়ে উঠেছে। ট্রাম্পকে এখন সবচেয়ে বেশি যুদ্ধ করতে হচ্ছে সময়ের সঙ্গে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন আসন্ন। হরমুজ প্রণালী খুলতে না পারলে, বিশ্বের জ্বালানির বাজার স্বাভাবিক করতে না পারলে নির্বাচনে তার দলের পরাজয় অবশ্যম্ভাবী। এদিকে 2 সপ্তাহের বিরতি যখন শেষ হয়ে আসছিল, তখন গতকাল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি বড় ধরনের তালিকা ঘোষণা করেছে কোথায় কোথায় হামলা হবে। ট্রাম্প কি এমনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে? ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামো এবং সব সেতু উড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছে, তার জবাবে আইআরজিসি গতকাল সৌদি আরবের আরামকো থেকে শুরু করে
কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের কোন কোন জ্বালানি খাতে হামলা হবে তার একটি বড় তালিকা প্রকাশ করেছে। আইআরজিসি বলেছে, আমরা আগেরবার যেসব বিষয় বিবেচনা করে ধৈর্যের পরিচয় দিয়েছিলাম, এবার যদি তোমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর আবার হামলা হয় তাহলে আমরা সেসব বিষয় বিবেচনা করব না। আর এই নাও হচ্ছে তালিকা। আমি তালিকাটি বললাম না, কারণ তাতে আলোচনা লম্বা হয়ে যাবে। ইরান হুমকি দিয়েছে এবার আরও কঠিন, যে মধ্যপ্রাচ্য থেকে এবার জ্বালানি যুগের অবসান ঘটিয়ে দেওয়া হবে। অর্থাৎ এমন হামলা চালানো হবে যাতে কোনো দেশের জ্বালানি আর কোনো অবশিষ্ট না থাকে। তার মানে হচ্ছে, আমার তেল ক্ষেত্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো তেল ক্ষেত্র আস্ত থাকবে না। এবার একটু পেছনে ফিরে যাই। এখন থেকে 500 বছর আগে রানী এলিজাবেথ যুগের একজন বিশিষ্ট ইংরেজ অভিযাত্রী, লেখক, কবি ও সেনা কমান্ডার ওয়াল্টার রলি একটি ভয়ঙ্কর কথা বলে গিয়েছিলেন, যার গুরুত্ব আজও বিদ্যমান। যে সাগর নিয়ন্ত্রণ করে সে বাণিজ্য নিয়ন্ত্রণ করে, আর যে বাণিজ্য নিয়ন্ত্রণ করে গোটা বিশ্বের সম্পদ তার নিয়ন্ত্রণে থাকে। ইরান আজ হরমুজ প্রণালীতে ঠিক সেই কাজটিই করেছে। ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও ইরান শত শত বছর বা হাজার হাজার বছরের ইতিহাসে একবারও যে কাজ করেনি, এবার সেই কাজটি করেছে। ইরান প্রমাণ করেছে, সাগর নিয়ন্ত্রণের জন্য আপনার বিশাল জাহাজ বা শক্তিশালী নৌবাহিনী থাকার প্রয়োজন নেই। বরং আপনি যদি আপনার শত্রুর বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারেন, তবেই আপনি তার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গত 80 বছর ধরে আমেরিকা এই স্বপ্নের জগতে ছিল যে তার বিশাল বিশাল বিমানবাহী রণতরী দিয়ে সে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে। ইনফ্যাক্ট এতদিন ধরে তাই হয়ে আসছিল। গোটা বিশ্ব মার্কিন বিমানবাহী রণতরীর ভয়ে তীব্রভাবে আতঙ্কিত ছিল। কিন্তু 2026 সালের মার্চ মাসে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী মধ্যপ্রাচ্যের একটি দেশ সেই আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলল, তোমার রণতরীকে আমি থোড়াই কেয়ার করি। সেই দেশটির ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আমেরিকার সেই সবচেয়ে ভয়ঙ্কর রণতরী আব্রাহাম লিঙ্কন 1500 কিলোমিটার দূরে সরে গেল। যাই হোক, লং স্টোরি শর্ট করি, আমেরিকার সঙ্গে ইরানের শত্রুতা আলোচনা বা চুক্তির মাধ্যমে নিরসন হবে না। যে কোনো এক দেশকে পরাজিত হতে হবে, কাজেই আবার যুদ্ধ অনিবার্য। ইরান বলেছে তারা 2 সপ্তাহে তাদের যুদ্ধ প্রস্তুতি বিগত 40 দিনের যুদ্ধের আগের অবস্থায় নিয়ে গেছে। তাদের আঙ্গুল ট্রিগারে রয়েছে। যে কোনো মুহূর্তে আক্রান্ত হলে আবার তারা যুদ্ধ করতে প্রস্তুত, এবং এবার অনেক নতুন নতুন চমক তারা দেখাবে। এবার আসুন দেখি সমঝোতা কেন সম্ভব নয়। কারণ আমেরিকা চায় ইরানের মাটিতে কোনো পরমাণু কর্মসূচি থাকবে না। ইরান এটি মেনে নেবে না। আমেরিকা চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। তেহরানের পক্ষে এটিও মেনে নেওয়া সম্ভব নয়। ওয়াশিংটন চায় ইরান তার মিত্রদের প্রতি সমর্থন প্রত্যাহার করুক। তেহরান তাও করতে প্রস্তুত নয়। পক্ষান্তরে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া এবং সেদেশের ওপর আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি চেয়েছে তেহরান, যেটি ওয়াশিংটন মেনে নিতে প্রস্তুত নয়। তার মানে হচ্ছে, যতক্ষণ যে কোনো এক পক্ষ দুর্বল হয়ে না পড়ছে ততক্ষণ অপরপক্ষের দাবি সে বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে না, আর ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। আর যুদ্ধ চলুক বা না চলুক, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের জ্বালানির বাজারের গলায় পাড়া দিয়ে ধরে রেখেছে, এটি সে ত্যাগ করবে না। আজও এই প্রণালী দিয়ে ইরানের অনুমতি ছাড়াই চলে যেতে উদ্যত 2টি পশ্চিমা জাহাজে ইরান হামলা চালিয়েছে। কাজেই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইরান হাল ছাড়বে না। আরও হামলা চালিয়ে হয়তো ইরানের আরও অনেক ক্ষতি করা যাবে, ইরানের আরও অনেক নেতা ও কমান্ডারকে হয়তো হত্যা করা যাবে। কিন্তু যে জাতির 2,80,00,000 মানুষ শহীদ হওয়ার জন্য নিজেদের নাম তালিকাভুক্ত করেছে, সেই জাতিকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে না। আর তাকে যদি আত্মসমর্পণে বাধ্য করা না যায়, তাহলে আমেরিকাকে আত্মসমর্পণ করে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যেতে হবে। সেদিনের অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।